লাবণ্য চমকে ওঠে। ভূত দেখি সাফনের মতো কথা বলতে পারে। সে এবার সাহস বাড়িয়ে পেছনে ঘুরতে চাইল, কিন্তু পারল না। পেছনের ব্যক্তি নিজের সাথে একদম আষ্টে পৃষ্ঠে ধরে আছে। লাবণ্য মুখ দিয়ে অনবরত অস্পষ্ট শব্দ করছে আর কাঁদছে। সাফনের মেয়েটির ঘাড়ে নাক ঘষে বলল, কান্না থামা, নয়তো আরো গভীর কিছু হবে। লাবণ্য তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, সাফন ভাই, মরে যাচ্ছি। সাফন বিরক্ত হয়ে লাবণ্য ছেড়ে দেয়। মেয়েটার বাহু ধরে নিজের সামনে দাঁড় করালো, শক্ত গলায় বলল, এত ভীতু কেন তুই? আমি ভূত নই, মানুষ, তোর আপন মানুষ। সরি, একটু মজা করছিলাম। খুব ভয় পেয়েছিস? সরি 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 সরি। দেখলাম তোর অবস্থা কি, কিন্তু এখন দেখি চোখ মুখের 12টা বাজেছিস। লাবণ্য নাক টেনে টেনে বলল, আপনি আসলেই ভূত? সাফন হাসল কিঞ্চিত, মেয়েটার কপালে চুমু খেয়ে বলল, আমি মানুষ। লাবণ্য সাহস বাড়িয়ে সাফনের হাতে চিমটি কাটে। তৎক্ষণাৎ ছেলেটা আর শব্দ করলো। এবার মেয়েটা গাল ভরে হাসে। সেকেন্ডের ব্যবধানে জাপটে জড়িয়ে ধরে বলল, সবসময় মজা ভালো লাগে না, তুমি ভয় পাইয়ে দাও। দেখো, আমার বুক এখনো কাঁপছে। সাফন ফিসফিস করে বলল, ও না সরিয়ে ফেল, দেখতে সুবিধা হবে। মেয়েটার মুখ লজ্জায় লাল হলো। সাফন অন্ধকারে বুঝলো লাবণ্য লজ্জায় মুষড়ে গেছে। মেয়েটি নিজেকে ছাড়িয়ে হঠাৎ তার গলা খামচে ধরল, জোরে নখ দাবিয়ে বলল, নিজে ডেকে এনে ভয় দেখালে কেন? মামিকে বলে দিব তুমি খুব খারাপ। সাফন মুখ বাঁকিয়ে বসলো ছাদের দোলনায়। লাবণ্য সুসুর করে তার কোলে চেপে বসে, দুহাতে গলা জড়িয়ে কাপড়ে কাপড় ঠেকালো মেয়েটি। খুশিতে আহ্লাদে কণ্ঠে বলল, আমাকে কবে বিয়ে করবে সাফন ভাই? এদিকে সাফন হু হু করে হাসে। লাবণ্যর কোমরখানা শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, আরো 4 বছর পর। লাবণ্যর অধৈর্য কণ্ঠ, না, এত দেরি নয়, 2 বছরের পরে বিয়ে করবে, কথা দাও, নয়তো অনশন করব। একবার যখন এ বাসায় পা দিয়েছি তখন তোমার রুমও দখল করব। চুপ, হয়তো কথা বাদ দিয়ে আয় একসঙ্গে তারা দেখি। না, তুমি কথা দাও বিয়ে করবে, আমায় ভালোবাসবে। কাছ থেকেও এত দূরত্ব সহ্য হয় না। ইচ্ছে করে তোমার সান্নিধ্যে আসতে, ভালোবাসতে। এখন যেমন কোলে বসে আছি, তেমনি সারাক্ষণ তোমার কোলে বসে থাকতে ভীষণ ইচ্ছে হয়। প্লিজ আমায় বিয়ে করে নাও, কথা দিচ্ছি একটুও জানাবো না, সবসময় ভালোবাসবো। আমি পারফেক্ট লক্ষ্মী বই হয়ে দেখাবো। সাফন লাবণ্যর চোখে চোখ রেখে বলে, এত তারা কিসের? লাবণ্য লজ্জায় জবাব দেয়, হারার ভালোবাসার, যেখানে স্পর্শ করতেও দোটানায় ভুগতে হয়, তোমার কাছে যেতেও ভাবতে হবে না, সমস্ত অদৃশ্য বাধা ভেঙে গুড়িয়ে যাবে। সাফন লাবণ্যর হাত নিজের হাতে নিয়ে বলল, এত ভালোবাসিস? লাবণ্য মুচকি হেসে বলল, ভীষণ ভালোবাসি। তোমার থেকেও আমি তোমাকে বড্ড ভালোবাসি। এই এলোমেলো ছেলেটা সেই কবেই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সাফন দুষ্টুমি করে বলল, আমিও এই বিলজ্জা উশৃঙ্খল পাগলাটে চঞ্চল রমণীটাকে ভালোবেসে ফেলেছি। অজান্তেই সে আমাকে তার প্রেমে পড়তে বাধ্য করেছে। গুন্ডি মেয়েটাকে অ্যাভয়েড করতেই পারিনি। আজীবন তার সাথে কাটাতে চাই। আর লাবণ্য কপাল কুঁচকে বলল, আর কি? আর তোর রাতের বাকি ঘুমটুকু কেড়ে নেব খুব জলদি। আমাকে কতটুকু সামলাতে পারিস দেখব। উন্মাদ ছেলেটার বেসামাল আদর সহ্য করতে পারবি? বুঝে শুনে আমার কাছে এসেছিস তো? না আসলেও আর ফিরে যাওয়ার চান্স নেই। আমার বাহুডোরেই বন্দি থাকতে হবে আজীবন। লাবণ্য ডার্লিং, ভালোবাসা তীব্র সহ্য করতে পারবি? রাজি হয়ে যা। সারা জীবন থাকবি তো আমার সাথে, সুখে দুঃখে পাশে থাকতে? লাবণ্য জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখলো, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, পারবো, চাইলে এখনই কবুল বলে দিই। সাফন মেয়েটির পিঠ জড়িয়ে উত্তর দিল, এখন না, তুই ছোট আমার থেকে, তোর তারা বেশি নয়। আমার আদর সহ্য করা বয়স হয়নি। আরো 2 বছর অপেক্ষা কর। তোর থেকে বড্ড অধৈর্য আমি। যদি টের পেতি এ বুকে তুই হিনা কতটা খা খা করে, তাহলে স্বাভাবিক থাকতে পারতি না। তুই ছোট বললে প্রতিনিয়ত আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখছি। একবার শুধু বড় হ, আর কোনো বাহানা শুনবো না। একটানে বিয়ে কমপ্লিট, এরপর শুরু ভালোবাসা আর বাসি। লাবণ্য চুপটি করে রইল। সাফন চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলল, সামনে বিরিয়ানি রেখে তুই কি উপাস থাকবি, নাকি তার টেস্ট নেওয়ার জন্য তোর আত্মা খাকা করবে? ঠিক সে অবস্থা হয়েছে আমার। না পারছি টেস্ট করতে, না পারছি শুয়ে দেখতে, শুধু অসহায়ের মতো তাকিয়ে আছি। লাবণ্য কথাটার মানে প্রথমে বুঝলো না। সে চিন্তায় পড়ে গেল। কিছু সময় পর সচল মস্তিষ্ক কথাটি ধরতে পেরে সে চিৎকার করে উঠল। সাফানের চুল টেনে হিস হেসে বলল, তোকে মেরে ফেলবো আমি, অসভ্য। এসব বলতে লজ্জা করলো না?
আল্লাহ কেন ছেলেদের লজ্জা শরম দেয়নি? সাফওয়ান ব্যথাতুর কণ্ঠে বলল, লাবণ্য ডার্লিং, শরম পেলে গরম ভাত খাবো কিভাবে? তাই ছেলেদের লাজ লজ্জা কম। তুই লজ্জা নিয়ে পানি খা। লাবণ্য খেপে গিয়ে উড়াধুরা কির বসাতলো তার হাতে। সাফওয়ান ব্যথায় চেঁচিয়ে যাচ্ছে। একসময় লাবণ্যর হাত দুটি শক্ত হাতে নিজের মুঠো নেয়, গাল চাপে ধরে চোখ রাঙালো। লাবণ্য চুপসে যায়, চুপচাপ বসলো তার কোলে। আকাশে তাকিয়ে থাকতে দেখে অন্ধকার পৃথিবী। দুটি নরনারীর ভালোবাসার সাক্ষী রইল আধার রাতের আকাশ। বাতাসের শাঁসা শব্দে তারা ভালোবাসা আদান প্রদান করতে ব্যস্ত। রাত যত গভীর হলো, সাফওয়ানের মনও বেসামাল হওয়া শুরু করে। তার মধ্যে যদি প্রিয়তমা গায়ের সাথে গা মিশিয়ে থাকে, খুব কাছে থাকে, তাহলে তো নিষিদ্ধ অনুভূতি কন্ট্রোল করা চারটিখানি কথা নয়। সেও তাগড়া যুবক হয়ে পারল না স্বাভাবিক থাকতে। বেসামাল হলো হৃদয়, অজান্তেই ঘটিয়ে ফেল এক অবিশ্বাস্য কাজ। সে লাবণ্য চোখে চোখ রেখে ঝুঁকে গেল। ঘোরের মাঝে নিজের রুক্ষ ওষ্ঠজোড়া ডুবে দেয় লাবণ্যর ঠোঁটে। মেয়েটা আকস্মিক ঘটনায় হকচকিয়ে ওঠে। হাত দিয়ে ছেলেটাকে দূরে সরাতেই সাফওয়ান তার হাত দুটো ধরে ফেলল। পরম আবেশে চুমু খেয়ে ছেড়ে দিল তাকে। লজ্জায় মেয়েটি মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। সাফওয়ান বাঁকা হেসে হাতের উল্টো পিঠে দিয়ে ঠোঁট মুছল। লাবণ্য তখনও নিশ্চুপ। সাফওয়ান তর্জনী আগলের সাহায্যে লাবণ্য থুত নিয়ে উঁচু করল। গোলাপি মোলায়েম ঠোঁট জোড়ায় ধারালো চোখ রেখে বলল, সামান্যতেই নুয়ে গেছিস, বড় সড়ো আদর সামলাবি কিভাবে? লাবণ্যর কান গরম হয়ে যায়। সে লজ্জায় দুহাত মুখ ঢাকে। তার হৃদস্পন্দন এখনও অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। চোখে ভাসছে একটু আগের দৃশ্য। কল্পনা করতে পারছে না একটু আগে তার ঠোঁটজোড়া অন্য কারো দখলে ছিল। কিশোরী মেয়েটার জীবনে প্রথম চুম্বন, তাও আবার নিজের ব্যক্তিগত প্রেমিক পুরুষের কাছ থেকে পাওয়া। তার পায়ের তালু শিশির করে উঠল, গায়ের লোমগুলো কাটা দিয়ে উঠছে, সর্বাঙ্গ জুড়ে বিদ্যুৎ ঝলকে যায়। সে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করলো। সাফওয়ান তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঠোঁট কামড়ে হাসে। এই রমণী একমাত্র তার মতো ছন্ন ছাড়া বেপরোয়া ছেলেটাকে সামলাতে পারবে। আজীবন এই মেয়েটাই পারবে তাকে ভালোবাসায় মুড়িয়ে রাখতে। তার সব পাগলামো ওর কাছে 7 খুন মাফ। পৃথিবীর সকল ভালোবাসা এভাবে ভালো থাকুক। নতুন একটা দিনের সূচনা। আজ প্রথম ঘুরতে নিয়ে যাবে সিরাতকে। মেয়েটা সকাল থেকে চিন্তা করে যাচ্ছে কি পরে যাবে। শেষে হালকা ডিজাইনের পিঙ্ক শাড়ি পরলো। চুলগুলো ছেড়ে মুখে মাখলো প্রসাধনী। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বসে রইল প্রমুখের জন্য। কিছুক্ষণ পরে ছেলেটা শাওয়ার শেষ করে বের হলো। চোখের সামনে একটা জ্বলন্ত পুতুলকে দেখে উদাম গায়ে এগিয়ে গেল। বিছানায় বসে থাকা মেয়েটির গালে হাত রেখে বলল, তোমার রূপের রহস্য কি বেবি? সিরাত শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, প্রমুখ চৌধুরীর চুম্বন, এটাই বেস্ট আমার রূপের জন্য। দিন দিন ফেস গ্লো করছে। প্রমুখ মুচকি হাসলো। সিরাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, লাল টকটকে লিপস্টিক দিতে বলেছিল কে? আমার কেমন কেমন লাগছে। সিরাত এবার হাসি চেপে রাখতে পারল না। ঠোঁটের কাছে সেই প্রমুখের আঙুলে সিরাত চুমু খেলো। ছেলেটার উদাম গায়ে তর্জনীর সাহায্যে আঁকুবাঁকু করে আহ্লাদি কণ্ঠে বলল, কখনো ছেড়ে যাবেন না তো? প্রমুখ তৎক্ষণাৎ কপাল কুঁচকালো। প্রমুখের তর্জনী খপ করে ধরে ফেলল। চোখ মুখ মলিনতার ছাপ। সে ধীরে ধীরে বসলো মেয়েটির পাশে। সিরাতের মাথা বুকে চেপে বলল, কিছু শুনতে পাচ্ছ? সিরাত হৃদস্পন্দনের মাত্রা অনুভব করে মোহনীয় কণ্ঠে বলল, হ্যাঁ, হারানোর ভয় প্রচন্ড গতিতে লাফাচ্ছে। তাকে থামতে বলুন না, এত ভয় ছেলেদের মানায় না। আশ্বাসের সুরে বলুন, সিরাত কখনোই এই অসভ্য পুরুষকে ছেড়ে যাবে না, খুব ভালোবাসবে। সেও যেন এভাবেই ভালোবেসে যায়। প্রমুখ জাপতে জড়িয়ে ধরলো তাকে। অস্থির কণ্ঠে বলল, আর একবার দূরে যাওয়ার কথা বললে খুন করব। আমি কখনোই তোমাকে ছাড়বো না। ভুলেও মুখ থেকে ছেড়ে যাওয়ার কথা শুনলে তোমার সেই মুখ ছিঁড়ে ফেলবো। সিরাত ঠোঁট টিপে হাসলো। প্রমুখের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। সময় গড়ালো কিছুটা। হঠাৎ সিরাত তার বুকে থুতনি ঠেকিয়ে মাথা তুলে বলল, রেডি হয়ে নিন, বাইরে লাঞ্চ করবো না? হ্যাঁ, ভুলেই গেছিলাম। সব তোমার জন্য। কেন খেপিয়ে দাও? প্রমুখ ছটফট রেডি হতে চলে যায়। গায়ে কড়া পারফিউম মেখে সিরাতের গা ঘষে বলল, অনুভব করছো? সিরাত মন ভরে পারফিউমের ঘ্রাণ টেনে জবাব দেয়, করছি, আমার হৃদয়ে ঝড় ওঠানোর ধান্দা। প্রমুখ বাঁকা হাসলো। সিরাত খেয়াল করলো আজ কালো শার্ট না পরে তার স্বামী সাদা পড়েছে। ফর্সা ত্বকে শুভ্র স্বাদে আকাশের শুভ্র মেঘেরদের মতো মনে হলো। তার হৃদয় শীতল হয়ে যায়। প্রমুখের বুকের কাছে নাক থেকে লম্বা শ্বাস টেনে টিপ্পনি কেটে বলল, এভাবে নায়ক সেজে বাইরে গিয়ে কি বোঝাতে চান আপনি? আপনি অবিবাহিত?
আপনার পাশের সিট খালি, যদি এমন ভাবনা থেকে থাকে এই মুহূর্তে মাথা থেকে ঝেড়ে ফেলুন, নয়তো খবর খারাপ হবে বলে দিলাম। কান খুলে শুনুন, আপনি একান্তই আমার। ভুলেও কোনো নারীর দিকে নজর দিলে না একদম চোখ তুলে দিব। প্রথমে ভ্যাবাচাকা খেয়ে সিরাতের হাসি হাসি মুখ থেকে বুঝে ফেলল মেয়েটার শয়তানি। সেও তার মতো ভেঙচি কেটে জেলাস করার জন্য বলল, হাসছে ঢং। আমার গায়ে লেখা আছে আমি বিবাহিত? কোনো প্রমাণ আছে? কোথাও লেখা আছে আমি শুধুই তোমার? সিরাত অগ্নি চোখে তাকে কলার চেপে ধরল। লাল টকটকে লিপস্টিক লাগানো ঠোঁটে চেপে ধরল ছেলেটির কলার। প্রমুখ পরপর আবারও ভ্যাপাচাকা খায়। সিরাত মুখ উঠিয়ে বলল, এই যে লিখে দিলাম, এই অশুদ্ধ পুরুষটা আমার। এই মিষ্টি চিহ্ন আমার লিখিত দলিলের মতো। আপনার দিকে ভুলেও কেউ তাকালে তৎক্ষণাৎ লিপস্টিকের দাগ চোখে পড়বে, মনে মনে হিংসায় জ্বলে পড়ে ছাই হবে। প্রমুখ চোখ বড় বড় করল। সিরাত তার গালে হালকা চাপ্পড় দিয়ে বলল, প্রমুখ বউয়ের বাঘিনী রূপ দেখে অবিশ্বাস্য চোখে তাকায়। সিরাত ঠোঁট কামড়ে হেসে চোখ টিপ দিল। ছেলেটা তবদেখা মুখ দেখে তার পেট ফাটা হাসি আসছে। সে যথাসম্ভব হাসি আটকে দরজার পানে গেল। ভারী পেটে হাত রেখে তাড়া দিয়ে বলল, জলদি আসুন, আর দ্বিতীয় বিয়ের কল্পনা করতে হবে না। ওসব মনে আসতেই আমি আপনাকে কেটে কুচি কুচি করব। কয়দিন পর এক বাচ্চার বাপ হবেন, সেটা কপালে লিখে ঘুরবেন। এভাবে হ্যান্ডসাম লুকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, আমার সামনে বসে থাকলেই চলবে। কপালে লিখে দিও, চাইলে পুরো বডিতেই লিখতে পারো। প্রমুখ তার হাত ধরে সিঁড়ি বেয়ে নিচে যেতে যেতে বলল। সিরাত মৃদু হেসে তার সাথে হাঁটে। গাড়িতে উঠে দুজন চলল। আজ বিকেলটুকু নিজেদের মতো কাটাতে। একটা রেস্তোরাঁয় লাঞ্চ করে পার্কে বসলো। বাচ্চা ছেলে মেয়েদের সাথে থাকা সব ফুল সিরাতের হাত দিয়ে বলল, তোমার প্রিয় ফুল, আর ফুল হাতে থাকা রমণী আমার প্রিয় অলোকানন্দা। এদিকে বাসা আসতে আসতে দুজনে প্রায় রাত 8টা বেজে গেল। সারাদিনে জার্নি শেষে সিরাত ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। প্রমুখ কম্পিউটারে কিছু কাজ করে, সেও সিরাতের পাশে ঘুমালো। রাত তখন অনেকটা। দুজনে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। চারপাশ শুনশান নীরবতার মাঝেই সিরাতের হালকা পেইন শুরু হয়। কেমন হাঁসফাঁস করে ওঠে তার হৃদয়। চোখের ঘুম পালিয়ে যায় তৎক্ষণাৎ। সে প্রমুখের দেহটা নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো। ঘন ঘন শ্বাস ফেলে দেখলো ঘেমে গেছে। একটু জিরিয়ে ঢুলো ঢুলো চোখে প্রমুখকে ডাকলো। ঘুমাচ্ছেন? প্রমুখ তখন বেঘরে ঘুমায়। সিরাত আস্তে আস্তে প্রমুখের খাঁজ কাটা দাড়িতে হাত বুলালো, কপালে চুম্বন করে ওষ্ঠ প্রসারিত করে। ছেলেটির হাতের আঙুল চিমটি কাটলো। কিছুক্ষণ পর ধরফরে উঠে সে সিরাতকে বসতে দেখে বলল, কি হয়েছে? খারাপ লাগছে? কোথাও ব্যথা করছে বলো? সিরাত মুখ ফুলে ঘাড় দেখিয়ে দেয়। প্রমুখ তার পেছনে বসে ঘাড় টিপে দিতে দিতে বলল, কখন উঠেছো? সিরাত নরম স্বরে বলল, একটু আগে। আপনার কি ঘুম পাচ্ছে? না, কি হয়েছে বলো। সিরাত সোজা হয়ে বসলো। ইতস্তত বোধ করে বলল, গরম গরম চিকেন ফ্রাই আর দই খেতে ইচ্ছে করছে। প্রমুখের হাত থেমে যায়। সে অবিশ্বাস্য দৃষ্টিতে বলল, এখন এখন দই পাবো কোথায়? সিরাত জোরপূর্বক হেসে বলল, কাল দই খাবো, এখন চিকেন ফ্রাই করুন, সাথে রুটি। প্রমুখ বিছানা থেকে নেমে সিরাতের হাত ধরে বলল, আসো। রাত কয়টা জানো? সিরাত পাঞ্চিয়ে মুখে উত্তর দিল, 3টা। দুজনে কিচেনে গিয়ে মধ্যরাতে রান্না শুরু করে দেয়। চিকেন ম্যারিনেট করে রেখে দিল প্রমুখ। সিরাতের জন্য রুটি বেলতে বেলতে সে বলল, আর কি খাবে? সিরাত পাশে চেয়ারে বসে স্বামীর রান্না দেখছে। সে ঠাট্টা গলায় বলল, আপনার কলিজা ভুনা। সিরাত খিলখিল করে হাসছে। প্রমুখ চোখ পাকায়। সে এবার আরো উচ্চস্বরে হাসলো। অতিরিক্ত হাসায় সিরাত চোখ খিচে ব্যথাতুর শব্দ করল। প্রমুখ হাতের রুটি রেখে দৌড়ে সিরাতের কাছে হাঁটু ভাঁজ করে বসে বলল, কি হয়েছে? সিরাত ধীরে ধীরে চোখ মুখ স্বাভাবিক করে দীর্ঘশ্বাস ফেলে বলল, বেবি কিক মেরেছে। ফস করে নিঃশ্বাস ফেলল প্রমুখ। গাল ভরে হেসে বলল, আমি ভয় পেয়ে গেছিলাম। কথা শেষে রুটির কাছে গেল। সিরাত পানি খেতে খেতে বলল, আজকাল আপনার ঠোঁট থেকে হাসি সরেই না, কেমন প্রাণবন্ত লাগে। চমৎকার হাসি সবসময় আড়াল করে রাখেন কেন? কিপটে লোক কোথাকার। হাসতেও কি পয়সা লাগে? কারণ লাগে। অকারণে যে হাসে সে পাগল। আমি সুস্থ মানুষ। এখন হাসার কারণ তুমি আর বেবি। এই দুজনের জন্যই আমার হাসি লেগে থাকে ঠোঁটে। মনে হয় নতুন করে বাঁচতে শিখছি। সবকিছু সুখ সুখ লাগে। ঢং। বুড়ো বয়সে কবি কবি ভাব নিতে হবে না। জলদি ফ্রাই করুন, নয়তো আপনাকেই ফ্রাই করে খাবো আমি। প্রমুখ চিকেন ভাজতে লাগলো। উত্তর দিল না। ঘুমে তার চোখ দুটো জ্বলছে। তবু নিজের সন্তান আর স্ত্রীর জন্য এটুকু তো করাই যায়।
ঘুমো ঘুমো চোখে এসে চিকেন ভেজে সিরাতের সামনে রাখলো। নিজে হাত মুখ ধুয়ে বসলো পাশে। সিরাত আবদার করে বলল, খাইয়ে দিন, আমার ইচ্ছে করছে না নিজ হাতে খেতে। প্রমুখ শক্ত গলায় বলল। এ কেমন বাচ্চামো, খাও বলছি। সিরাত গাল ফুলে অন্যদিকে ঘুরে থাকলো। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে রুটি ছিল সিরাতের ঠোঁটের কাছে রেখে বলল, ভুল হয়েছে মহারানী, জলদি খেয়ে আমাকে উদ্ধার করুন। সিরাত মুখ বাঁকিয়ে বলল, বেবিকে সরি বলুন, সে রাগ করেছে। প্রমুখ তাই করলো। পেটের কাছে কান নিয়ে বলল, সরি বেবি, পাপাকে ক্ষমা করো। অতঃপর সেখানে মোলায়েম ভাবে চুমু খেয়ে চেয়ারে বসে। সিরাতের মুখে রুটি পুড়ে বলল, এত ঢং কবে থেকে শিখেছো? চলো ঘুমাবে। সিরাত চিবাতে থাকে। হাত বাড়িয়ে একটি চিকেন প্রমুখের মুখে দিয়ে বলল, জবে থেকে আপনার সন্তানের মা হতে শুরু করেছি। মধ্যরাতে শুনশান নিস্তব্ধ বাসায় দুজন একে অপরকে খাইয়ে দিচ্ছে। মুখে লেগে আছে নানা কথার ঝুলে, কোনোভাবেই শেষ হচ্ছে না। হাসি ঠাট্টার মাঝে ঢলে পড়েছে সিরাত। খাওয়া শেষে প্রমুখ হাত ধুয়ে সব কিছু গুছিয়ে বলল, চলো ঘুমাবে। না। মানে? তাহলে এখন কি করবে? সিরাত প্রমুখের কোলে ধপ করে বসে পড়ল। গলা জড়িয়ে ধরে বলল, বেবি বায়না করেছে। প্রমুখ চোখ মুখ কুঁচকে বলল, মধ্যরাতে কিসের বায়না? আপনার কণ্ঠে গান শুনতে চাইছে, প্লিজ একটা গান শোনান না। প্রমুখ হতাশায় শ্বাস ফেলে বলল, আমি গান জানি না। সিরাত নাছাড়বান্দা প্রমুখে বারবার গান গাইতে বলে। শেষে প্রমুখ না পেরে দীর্ঘশ্বাস ফেলে ভাঙা গলায় গাইতে শুরু করলো, গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এ বুকেরই বাঁ পাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। সিরাজের মিষ্টি কোমল ঘায়েল সুরের কণ্ঠের মানুষটির সাথে অপলক তাকিয়ে রইল। ঠোঁটে মিষ্টি হাসি এঁকে চোখ বন্ধ করে গানটি অনুভব করে। মনে হলো প্রমুখ তাকে ডেডিকেট করেই গাইছে। সিরাত তার বুকে মুখ গুজে গানটা মন দিয়ে শুনল। কি চমৎকার তার কণ্ঠ, অথচ এই লোক কখনোই মনের ভুলে তাকে গানও শোনায়নি। গান শেষে প্রমুখ সিরাতের হাতের বাঁধন আলগা করে বলল, রুমে গিয়ে জড়িয়ে ধরবে, এবার উঠো। সিরাত উঠে বাঁকা হেসে বলল, কোলে নিয়ে যান, লম্বা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় আমার। প্রমুখ তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিল। প্রায় 80 কেজি ওজনে সিরাতকে কোলে নিয়ে এসে দিব্যি সিঁড়ি বেয়ে উপরে উঠে। মেয়েটা হকচকিয়ে যায়, চোয়াল হাঁ করে চোখ বড় হয়ে গেল। বিস্মিত হয়ে রুমে প্রবেশ করে বলল, আমি মজা করলাম আর আপনি সিরিয়াস ভেবে নিলেন। প্রমুখ ধপ করে বিছানায় শুয়ে বলল, জীবনে সব কাজই সিরিয়াস ভাবে নিতে হয়, কোনো কিছুই ছোট ভেবে হেলা করতে নেই। মেয়েটি আয়নার সামনে বসলো, নিজেকে এপাশ ওপাশ দেখে হাসলো। মেক্সির ওপর থেকে পেটে হাত রাখে। প্রমুখ শুয়ে শুয়ে তার কাণ্ড দেখছে। এক পর্যায়ে ঘড়ির দিকে তাকিয়ে রেগে গেল ছেলেটি। উঠে রুমে সমস্ত লাইট নিভে আবারও সিরাতকে চট করে কোলে তুলে নিল। হনহনিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার বুকের উপর মাথা রাখল সে। সিরাত এখনও হতভম্ব, বিস্ময় একটুকু কাটেনি। শরীর ফিরে পেতেই সে প্রমুখের চুল টেনে ধরে বলল, আমার ঘুম আসছে না। প্রমুখ ঘুমন্ত কণ্ঠে বলল। কিন্তু আমার আসছে। দীর্ঘশ্বাস ফেলে সিরাত প্রমুখের পিঠ ঘষে দেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আজও মনে পড়ে সেই দিন। এই তো কিছুদিন আগের কথা। আমাদের বিয়ে হলো, ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি, আরো কত কি। অবশেষে আমরা 2 মিলে 3 হচ্ছি। পরের বছর 3 মিলে 4 হব, এভাবে আপডেট হতেই থাকবে প্রতি বছর। এদিকে প্রমুখের টিপ্পনি জবাব। সিরাত মুখ মুছড়ে বলল, শখ কত। আপনার শখ দেখলে আমার অ্যালার্জি শুরু হয়। চুলতে দেই, কোথায় অ্যালার্জি হয়েছে বলো? চুপ করুন। প্রমুখ উচ্চ স্বরে হাসলো। মেয়েটির গলার মুখ গুজে ছোট ছোট চুমু খেয়ে বলল, আদর দাও জান, কতদিন অনাহারে। আরো কিছু মাস উপোস থাকুন। প্রমুখ ধীরে ধীরে তার গলায় ছোট ছোট কামড় দিল। সিরাত খামচে ধরে তার টি শার্ট, চোখ খিচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, অসভ্যতা ছেড়ে ঘুমোন। প্রমুখ হেসে গলা নাক ঘষে বলল, আমি এটাই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে।
খুব ঘুম পেয়েছে বেবি, গুড নাইট। সিরাত ফুস করে নিঃশ্বাস ফেলে মোবাইল হাতে নিল। ফেসবুক স্ক্রল করতে করতে দেখলো সায়রা অনলাইন। তৎক্ষণাৎ সায়রাকে মেসেজ দিল। ঘুমাচ্ছিস? কিছু সময় পর সায়রা রিপ্লাই আসে। না, কথা বলছি। কার সাথে বল বল। আরে আবরান। সিরাত কৌতূহলে চোখে লিখলো। তাহলে বিয়ে করে ফেল, আন্টি এখন আর বিয়ের জন্য জোর জবরদস্তি করে না। সায়রা উৎফুল্ল হয়ে উত্তর দিল। না, বলছে আমি যা বলবো তাই। আমি অনার্স কমপ্লিট করি, ততদিনে ওর চাকরিটাও হয়ে যাবে, তারপর ধুমধামে বিয়ে করব। তুইও ওই সময় 3টে বেবি নিয়ে আমার বিয়েতে আসবি। দারুণ প্ল্যান না? কি বলিস? চুপ কর, সবসময় ফাজলামো। সায়রা হা হা ইমোজি দিল। সিরাত সিরিয়াস হয়ে বলল, মিস ইউ। আমায় কবে দেখতে আসবি? 1 সপ্তাহ আগেই না গেলাম? এত রাতে কি করছিস? সিরাত মুখ ফুলিয়ে বলল। ঘুম আসছে না, খিদে পেয়েছিল, প্রমুখ রান্না করে খাওয়ালো। সায়রা তার মেসেজে ওয়াও রিয়েক্ট দিয়ে বলল। ওহো দোস্ত, জিতে গেছিস, একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল। দারুণ, খুব লাকি তুই। সিরাত লজ্জা পাওয়ার ইমোজি দিল। সায়রা হেসে বলল, এখন তোর উনি কি করছে? সায়রা টুকটাক কথা বলতে থাকে। সিরাতেরও সময় কাটলো। একসময় ঘুমে তার চোখ লেগে যায়। হাতের ফোনটা পাশে রেখেই প্রমুখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। এদিকে সময় বহমান, ধীরে ধীরে নিজের মতো চলতে থাকে। কাউকে ছাড়া কারোর জীবনও থেমে যায় না, নদীর স্রোতের ন্যায়। কখনো সে সময় গড়িয়ে যায়, তা গুণক্ষণেও টের পাওয়া যায় না। তেমনি আস্তে আস্তে ঘনিয়ে আসলো সিরাতের ডেলিভারি ডেট। প্রমুখের অন্তিম কালেও তার অর্ধাঙ্গিনীকে এক মুহূর্তের জন্য দূরে রাখেনি, সারাক্ষণ ছায়ার মতো পাশে থেকেছে। অফিসের সব কাজ গত 7 মাস ধরে আহাদ, রায়হান আর কবিরই সামলেছে। এসবের মধ্যে তাদের সাপে নেউলে ঝগড়া, মারামারি কখনোই থামার নয়। সারাক্ষণ একজন আরেকজনকে পেছনে লেগে পড়েছে। কিভাবে ঘুচানো যায়? সায়রার জীবনটাও রঙিন প্রজাপতির ন্যায় দারুণ যাচ্ছে। পড়াশোনা আর প্রেম ভালোবাসায় মাখো মাখো। লীনা খন্দকার তার পাপের চরম শাস্তি পেয়ে আজ বিছানা শয্যাশায়ী, দেহটাও মিশে যাচ্ছে বিছানার সাথে। রাকিব চৌধুরীর মতো মানুষকেও সেই বিদায়ের অন্তিম কালে পাশে পায় না। এর থেকে কষ্টের কোনো মুহূর্ত আছে? মানুষের পাপের শাস্তির মতো ভয়ঙ্কর দ্বিতীয়টি নেই। তেমনি নিজের জন্য অন্যের চোখে ঘৃণা দেখার মতো নিকৃষ্ট যন্ত্রণা আর কোনোটাই নেই, যা সুস্থ থাকলে লীনা খন্দকার রাকিব চৌধুরীর চোখে উপলব্ধি করত। সাফন আজকাল দুটি মানুষকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকে সবসময়। সময়ের তালে ধীরে ধীরে লাবণ্যকে যেন প্রতিদিন নতুনভাবে অনুভব করছে। সকলের জীবনই সুখকর হয়, এগিয়ে যাচ্ছে, চারপাশ শুধু সুখ আর সুখ। লাবণ্য মেয়েটা আসলে লক্ষ্মী, কেমন বড়দের মতো বুঝদার কথাবার্তা বলে। একদিন মেয়েটাকে সাফন নিজেই সিরাতের কথা জানিয়েছে। যখন ওর মুখ থেকে শুনল তার প্রিয় মানুষটি অন্য মেয়েকে ভালোবেসেছে তীব্রভাবে, প্রথমে কষ্ট লাগলেও কিছু সময় পর হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, আগে কি ছিল? এসব শুনি কি হবে? বর্তমান আর ভবিষ্যতে তুমি আমার। যার অতীত নিয়ে চিন্তা করে তারা বোকা। আমার এসবে কোনো সমস্যা নেই। তোমার হাজার প্রাক্তন থাকলেও আমি তোমায় ভালোবাসি। সাফন সেদিন লাবণ্যকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। সে তার জীবনের পাপের কথাগুলো বলে দেয়। সব শুনে লাবণ্য কষ্ট পেলেও দীর্ঘশ্বাস ফেলে বুঝায়, তাকে ভরসা দেয়। আমি আগেই বলেছি তোমার অতীত নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে আমার মায়ের মতো মহিলাকে খুন করায় কষ্ট পাচ্ছি। কিন্তু কথা দাও, বর্তমান আর ভবিষ্যতে একটি পিঁপড়েও মারবে না। যদি অজান্তেও কোনো পাপ কাজ করো, মনে রাখবে আমি তোমায় ঘৃণা করি। এই চোখে যেমন ভালোবাসা দেখতে পাও, ওই দিন ঠিক একই চোখে ঘৃণার চিহ্ন দেখবে। এতটাই ঘৃণা যা কল্পনাও করতে পারোনি। সাফন চমকে উঠেছিল তার কথায়। লাবণ্যর গা ছুঁয়ে দিয়ে বলেছিল, আমি বেঁচে থাকতে তোর ভালোবাসা, মায়ার কোমল চোখ, আদর ব্যতীত ঘৃণা দেখতে চাই না। মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারলেও কশ্চিনকালেও এটা সহ্য করতে পারবো না। আমি কথা দিচ্ছি, একটা পিঁপড়েও মনের ভুলে মারবো না। সকাল 8টা। প্রমুখ ডেলিভারি ডেট অনুযায়ী সিরাতকে তৈরি করে হসপিটালে নিয়ে এসেছে, সাথে যাবতীয় কিছু কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র। জুলেখা সহ কবির, আহাদ আর রায়হানে করিডোরে বসা। ডেলিভারির আগে সিরাতের কিছু চেক আপ চলছে। প্রমুখ তার সাথে। আদ্রা করে সিরাতকে নিয়ে যাওয়া হলো। প্রমুখও তার সাথে গিয়ে বসলো পাশে। প্রমুখের মুখ মলিন, সে রক্তশূন্য চোখে সিরাতের হাত শক্ত করে ধরল। ঠোঁটের কাছে নিয়ে অনবরত চুমুক হয়ে বলল, আমার ভয় হচ্ছে সিরাত। সিরাতের ভেতরে চলছে অস্থিরতা, অন্যদিকে মা হওয়ার অদ্ভুত অনুভূতিতে তার মাথা চাড়া দিয়ে উঠেছে। একদিকে ভয়, অন্যদিকে খুশি।
এত এত অপেক্ষার পর তাদের সন্তান আসতে চলেছে আজ, যাকে সে এতদিন নিজের ভেতর অনুভব করেছে। একা একাই বকবক করেছে। তাকে অল্প সময়ের ব্যবধানে নিজ হাতে স্পর্শ করতে পারবে, আদর করতে পারবে। এসব কল্পনা করতেই খুশিতে তার চোখে পানি এসে পড়ল। ডেলিভারি ডেট ঘনিয়ে আসায় সারা দেহে পানি এসে পড়েছে, চোখ মুখ ফুলে গেছে। কয়েকদিন ধরে হাঁটতেও বেগ পাচ্ছিল। সে প্রমুখের চোয়ালে হাত রেখে মিষ্টি হেসে বলল, সুদর্শন স্বামী আমার, গোমরা মুখ করে আছেন কেন? হাসুন। একটু পর আমার ভেতরের ছোট্ট প্রাণকে আপনি স্পর্শ করবেন। একটু একটু করে বেড়ে ওঠা আমাদের ভালোবাসার চিহ্নকে আপনি করে নেবেন। এত মাস যার জন্য আমাদের অপেক্ষা, অস্থিরতা, তাকে দুনিয়ার আলো দেখাবেন না। কেউ না জানুক, আমরা দুজন তো জানি গত 9 মাস কত কষ্ট সহ্য করেছি, কত কি সহ্য করেছি এই মিষ্টি বেবিটার জন্য। এদিকে প্রমুখ সিরাতের হাতে মাথা রেখে চোখ বন্ধ করলো। তার বিশ্বাস হচ্ছে না একদিন পরে নিজের অংশ রক্তকে দেখতে পাবে। বেবিকে পাওয়ার যে খুশি, সেসব থেকে সিরাতকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে তার। যদি কোনো অঘটন ঘটে তখন সে চোয়ার শক্ত করে চোখের অশ্রু আটকাতে চাইল, কিন্তু এই প্রথম ব্যর্থ হলো সে। সিরাত সামনের মানুষটির অস্থিরতা বুঝে দীর্ঘশ্বাস ফেলল, নিজেকে শক্ত করে বলল, আল্লাহকে রাখুন, আমরা দুজনেই যেন সুস্থ হয়ে আপনার বুকে ফিরতে পারি। ডক্টর চলে আসবে, আপনি বাইরে যান, ওয়েট করুন আমাদের সোনামণির জন্য। প্রমুখ ফাঁকা নয়নে মেয়েটির দিকে মুখ তুলে তাকালো। মৃদু হেসে সিরাতের পুরো মুখে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, আমার মা আসছে, আমার প্রতি তার অসম্পূর্ণ ভালোবাসা আদরকে সম্পূর্ণ করতে। আমি আজ ভীষণ খুশি সিরাত, ভীষণ। এত খুশি আমার বাকি জীবনেও লাগেনি। ফাইনালি আমি বাবা হচ্ছি সিরাত। সিরাত অশ্রুসিক্ত চোখে গাল ভরে হেসে মাথা ঝাঁকিয়ে বলল, মা, আমাদের মা। প্রমুখ তাকে আদর করে ভরসা দিতে থাকে। সিরাত ক্লান্ত চোখে মুখে মনকে শক্ত করল। তৎক্ষণাৎ দগ্ধ ঢুকলো। প্রমুখের হাতে একটি কাগজ বাড়িয়ে নার্স বলল, সাইন করতে। প্রমুখ কাগজটি পড়ল। ভেতরটা তার কষ্টে দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি তার বুকে কেউ ছুরির আঘাত করেছে। হৃৎপিণ্ড দুটি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সে বড় বড় দম নিল। অতঃপর হালকা ঢোক গিলে সিরাতের দিকে একবার তাকায়। সিরাত মৃদু হেসে বোঝালো জলদি সাইন করতে। প্রমুখ দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ে কাঁপা হাতে কোনো রকম সাইন করলো। পরক্ষণে তাকে ডাক্তার বাইরে যেতে বললেন। সিরাতের সিজার শুরু হলো। প্রমুখ বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ দরজার পানে তাকিয়ে অস্থির পায়ে পায়চারি করা শুরু করলো। তৎক্ষণাৎ সায়রা আসলো সেখানে। তাড়াহুড়া করে বলল, সিরাতের সিজার শুরু হয়েছে। প্রমুখ কিঞ্চিত মাথা ঝাঁকালো। সায়রা তার মনের কথা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে আরবানকে ইশারায় প্রমুখের সাথে থাকতে বলল। ছেলেটাও বুঝতে লাগলো প্রমুখকে। কবির ইতস্তত বোধ করে বলল, স্যার টেনশন করবেন না, মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, ইনশাআল্লাহ কিছু হবে না। প্রমুখ তখনও চুপ। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারছে না। মনে এক বিন্দু স্বস্তি পাচ্ছে না। কেমন হাঁসফাঁস করছে ভেতরটা। আজ নিজেকে খুব একা মনে হচ্ছে তার। যদি সিরাতকেও সে হারিয়ে ফেলে তখন? নানান চিন্তায় প্রমুখ ঘামতে লাগলো। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। এমন টেনশন প্রমুখের এত বছরে হয়নি। সে ঝড়ের বেগে এপাশ থেকে ওপাশ পায়চারি করে। চোখ মুখ মুছে কবিরকে অস্থির কণ্ঠে বলল, মামা, মামা আসেনি? কবির শরীর ফিরে পেয়ে আহাতকে জানায়। ছেলেটা ফোন করতে রাকিব চৌধুরী জানালো সে গেটের কাছে আসে। রায়হান এগিয়ে গেল তাকে আনতে। কিছুক্ষণ পর লাবণ্য আর রাকিব চৌধুরী সেখানে উপস্থিত হয়। প্রমুখের চিন্তিত মুখ দেখে রাকিব চৌধুরী ছেলেটির মাথায় হাত রেখে বলল, নার্ভাস লাগছে। প্রমুখ রক্তশূন্য চোখে তাকালো। রাকিব চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে খুব করে রয়। তার মামা হতাশার শ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে বলল, তুই এভাবে ভেঙে পড়লে বৌমার কি হবে? নিজেকে শক্ত কর প্রমুখ, এখন ভেঙে পড়ার সময় নয়। কুকুরটি মাফিয়ার এমন ভাঙ্গা নরম অসহায় চেহারা মানায় না। শক্ত হ, দোয়া কর দুজনেই যেন সুস্থ থাকে। তোর সংসারে আলো জ্বালিয়ে ওরা যেন আবার ফিরে আসে। প্রমুখের মনের অস্থিরতা কমলো কিছুটা। মামাকে ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। কাউকে বুঝতে দিল না ভেতরে খা খা করছে স্ত্রী ও সন্তানের জন্য। সে ঘন ঘন শ্বাস ফেলে চোখ বন্ধ করলো। এরপর লাবণ্য দিকে নজর পড়ল তার। মুচকি হেসে হাত দ্বারা মেয়েটির মাথায় চুল এলোমেলো করে দিয়ে লাবণ্য গাল ভরে হাসে। প্রমুখ বারবার দরজার পানে তাকাচ্ছে। তার এই অস্থিরতার মাঝে কানে এলো সদ্য জন্ম নেওয়া শিশুর তিরিক্ষি কান্না। বাচ্চাটি দুনিয়ার আলো দেখে তিক্ত সুরে চিৎকার করে কাঁদছে।
শব্দটি কানে পৌঁছাতেই তৎক্ষণাৎ প্রমুখের বুক ধক ধক করে ওঠে। সে উত্তেজিত হয়ে দরজায় হাত রাখলো। রাকিব চৌধুরীর দিকে তাকে ক্ষীণ হাসলো। উত্তেজনায় তার বুক উথাল পাথাল করছে। মিনিট 5 পর একটি নার্স বেরিয়ে এলো নবজাত সন্তানকে রুমালে পেঁচিয়ে কোলে নিয়ে। তাদের সামনে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, পেশেন্টের মেয়ে হয়েছে, ওনার বাবাকে। পেশেন্ট বারবার বলছে সর্বপ্রথম বাচ্চার বাবাকে কোলে দিতে। প্রমুখ এক দৃষ্টিতে তাকিয়েছে রক্তলাল মুখের অনবরত কেঁদে যাওয়া সদ্য জন্মানো বাবুটির দিকে। তার হাত পা থরথর করে কাঁপছে। শিশুটি আমার দেখে মেজাজ করে চোখ বন্ধ করে কাঁদছে। প্রমুখ ঘন ঘন শ্বাস ফেলে হাত বাড়ালো। খেয়াল করলো তার শক্তপোক্ত হাত দুটির অবস্থা আরো খারাপ, তির করে কাঁপছে। সে কম্পিত কণ্ঠে বলল, ও আমার সন্তান, আমি ওর বাবা। নার্স হেসে কোলে তুলে নিল। রাকিব চৌধুরী নার্স দুটিকে সম্মানী দিলেন। তৎক্ষণাৎ জুলেখা, সায়রা তার লাবণ্য খুশিতে হইচই শুরু করেছে। প্রমুখের শক্তপোক্ত দেহের ভাঁজে পিচ্চি বাবুকে দেখাই গেল না। বাবুটি তার কোলে আসতে কান্না থামিয়ে চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ সবাই অবাক চোখে চিৎকার করে ওঠে। সায়রা খুশিতে বাবুর গাল ছুঁয়ে বলল, রসগোল্লার মতোই হয়েছে। কবির সহ ওরা প্রমুখকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। অথচ প্রমুখ নির্বিকার ভাবে দাঁড়িয়ে। গলা থেকে কোনো কথা বের হচ্ছে না। তার চোখে অশ্রু জমে টইটুম্বর। সে ঠোঁটে কামড়ে অপলক তাকিয়ে আছে বাবুর দিকে। বাচ্চা দিব্যি নিজের ছোট ছোট হাতের আঙুল গালে গুজে চপচপ করছে। চোখ দুটি বন্ধ। প্রমুখের বুকে বেবির কপালে চুমু খেলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, পূর্ণতা চৌধুরী। প্রমুখ শিশুর দিকে বুকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার অপূর্ণ জীবন আজ সম্পূর্ণরূপে পূর্ণতা পেয়েছে। অপ্রাপ্তি সব চাওয়া পূর্ণ হলো। এই অনিশ্চিত জীবনে মা, তুমি এসেছো পূর্ণতা হয়ে। আমার কলিজার টুকরো, তোমায় নিয়ে আমার ছোট্ট সংসার পরিপূর্ণ হলো আজ। কিছু মিনিটের ব্যবধানে প্রমুখ সত্যি সত্যি ছোট্ট প্রাণটিকে নিজের কোলে নিয়েছে। এতদিনে যাকে ছুঁতেই পারত না, ধরতে পারত না, আজ তাকে স্পর্শ করতে পারছে। দেখতে পেলে শেষটি ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে চোখ কুচকে ফেলছে। সে এতদিনে কষ্ট অপেক্ষা সব ভুলে গেল মুহূর্তে। রাকিব চৌধুরী হাত বাড়ালো কোলে নেয়ার জন্য। প্রমুখ তার কোলে দিয়ে ছটফট পা বাড়ালো সিরাতের কাছে। কেবিনে প্রবেশ করে দেখলো সিরাত তীব্র যন্ত্রণায় বিরস মুখে নিস্তেজ হয়ে শুয়ে। সে হনহনি সিরাতের সামনে চেয়ার পেতে বসলো। মেয়েটির কপালে গালে চুমু খেয়ে ডাকলো, সিরাত, আমি বেবিকে কোলে নিয়েছি, তুমি উঠবে না? বেবিকে আদর করবে না? ও আমাদের সন্তান, আমার মেয়ে, দেখো কি কিউট হয়েছে। ব্যথা সিরাতের মাথা ছেড়ে যাচ্ছে। সে সবকিছু শুনলেও চোখ খুলতে পারল না। প্রমুখ তার মাথায় হাত বুলিয়ে আদর করলো। হাসতে হাসতে ডাকলো। কিছুক্ষণ পর সিরাত ঘন ঘন নিঃশ্বাস নিয়ে চোখ খিচে বলল, কার মতো হয়েছে? প্রমুখ ওর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস নেয়। সিরাতের হাত নিজের মুঠোয় নিয়ে সেখানে চুমু দিয়ে বলল, আমাদের মতো। ক্ষীণ হেসে সিরাত নিভু নিভু চোখে তাকায়। প্রমুখের গালে হাত রেখে অশ্রুসিক্ত চোখে ব্যথাতুর কণ্ঠে বলল, আপনি খুশি হয়েছেন? খুব। হাসলো মেয়েটা। ভেতরের সমস্ত কষ্ট যন্ত্রণা যেন নিমেষেই পালিয়ে গেল। প্রমুখ উঠে দাঁড়িয়ে বলল, বেবিকে নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। এদিকে প্রমুখ ঝড়ের বেগে বেবিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তার পিছু পিছু সবাই। নার্সদের কঠোর আদেশে বেশি সময় থাকলো না কেউ। কোলাহলে বাবু অতিরিক্ত কান্না করছে। তাই সায়রা সিরাতের গালে হাত রেখে বলল, ফাইনালি খালামণি হয়ে গেছি দোষ। সিরাত চুপচাপ শুয়ে রইল। সায়রা চলে যায় আবরানের সাথে বাবুর জিনিসপত্র কিনতে। কেবিন খালি হতে নার্স সিরাতকে বেবি ফিডিং করাতে বলল। প্রমুখের সামনে প্রথম ফিডিং করাতে তার লজ্জা করছিল, কিন্তু প্রমুখের চোখে ভালোবাসা আর আদর দেখে সে নিস্তেজ দেহ নিয়ে পড়ে রইল। প্রমুখ হঠাৎ বেবিকে কোলে নিয়ে নার্সকে উদ্দেশ্য করে বলল, আমি সিরাতকে হেল্প করছি, আপনি যেতে পারেন। নার্স হা করে তাকায়। প্রথমে থতমত খেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। অল্প হেসে তার কোলে দিয়ে চলে যায়। সিরাত চোখ বন্ধ করে মৃদু হাসলো। প্রমুখ গর্বের সহিত বলল, জলজান্ত আমি থাকতে অন্য কেউ কেন হেল্প করবে? সিরাত ঠোঁট কামড়ে ধরে। রাকিব চৌধুরী আর লাবণ্য কিছু সময় পর চলে যায়। করিডোরে বসে হাত কবিরকে টিপ্পনি কেটে বলল, স্যারের আগে শুনতে চাইছিল আব্বা ডাক, এখন শুনতে হচ্ছে কাকা ডাক। সবই পুরা কপাল। কবির কটমট করে বলল। ওর আহমক। রায়হান উচ্চস্বরে হেসে হাতের কাঁধে হাত রেখে বলল, ঠিকই তো বলেছি, বরাবরের মতো এবারও স্যারের চ্যালেঞ্জের কাছে গো হারা, হেরে গেলি। কবি দুজনের দাঁত কেলিয়ে হাসির দিকে তাকিয়ে তেড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, তবে রে খুব হাসি পাচ্ছে, আজ তোদের দুজনের একটা দাঁতও আস্ত রাখবো না। তিনজনে গন্ডগোল করে দৌড়ে হসপিটালে বাইরে চলে যায়। জুলেখা সেদিকে তাকিয়ে চোখ মুছড়ে বকাঝকা করলো ওদের।
প্রমুখ ফিডিং শেষে বাবুকে সিরাতের পাশে শুয়ে দেয়। বেবির খিদে পাওয়ায় কাঁদছিল। সিরাত অশ্রুসিক্ত চোখে বাবুর দিকে তাকিয়ে কেঁদে ফেলল। আলতো করে আদর দিয়ে বুকে জড়িয়ে নেয়। তার আজ খুব মনে পড়ছে তাইমা খানমের কথা। সে মা বলে ডেকে চিৎকার করলো। ইস, আজ যদি তিনি বেঁচে থাকতেন খুব খুশি হতেন। তাইমা খানমের স্মৃতি সিরাত ভুলতে পারল না। আছে মা, তাইমার মতো মা। একজন মায়ের কষ্ট সিরাত উপলব্ধি করতে পারল। যতবার বাবুকে দেখছে বুক ফেটে শুধু তাইমা খানমের কথাই মনে পড়ছে। প্রমুখের বুক ঠান্ডা করে আর সিরাতের কোল আলো করে দুজনের মায়ের অভাব পূরণ করলো পূর্ণতা। মায়ের ভালোবাসার কাঙাল নরনারীকে পিছিয়ে এসেই ভালোবাসার দ্বিগুণ বাড়িয়ে দিল। মনে করিয়ে দিল দুজনের মমতাময়ী মা জননী স্মৃতি। বেবি খাওয়া শেষেই আবার ঘুম। ফর্সা লাল ত্বকের বেবি ঠোঁট দেখে মনে হবে রক্ত ঝরছে। প্রমুখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সিরাত বলল, আজ কি চোখ সরবে না? প্রমুখ এভাবেই উত্তর দিল, তৃপ্তির নাম এটা অবধি চোখ সরবে না। সিরাতের মন প্রশান্তিতে ভরে ওঠে। প্রমুখ সিরাতের কপালে কপাল ঠেকিয়ে বলল, ও আমার পূর্ণতা, বাকি অপূর্ণ ও এসেই পূর্ণ করে দিয়েছে। এ জীবনে আর কিছুই চাওয়ার নেই আমার, শুধু তুমি আমি আর পূর্ণ মিলে একটা ছোট্ট সংসার চাই, যেখানে থাকবে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। বেবির নাম পূর্ণতা? হ্যাঁ, আমার পূর্ণ, প্রমুখ চৌধুরীর মেয়ে পূর্ণতা। মেয়ে শুধু আপনার একাই? প্রমুখ সিরিয়াস গলায় বলল, কখনো না, পূর্ণের ওপর তোমার বেশি অধিকার। কত কষ্ট করেছো তুমি, আমার ভাবলেই গায়ে কাঁটা দেয়। আপনিও অনেক কষ্ট আর ত্যাগ করেছেন। একজন বেস্ট স্বামীর যতটা গুণ থাকা দরকার সব আপনার মাঝে আমি পেয়েছি। তারপর একজন বেস্ট পাপা হওয়ার ট্রাই করেছেন সর্বত্র। ফাইনালি সেই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছেন আজ। কোমল কণ্ঠে কথাটি বলল সিরাত। অতঃপর মৃদু ঝাঁকে প্রমুখের শুষ্ক ঠোঁটে চুম্বন করল। প্রমুখ চোখ বন্ধ করে সিরাতের ঘাড়ের পেছনে হাত রাখে। মেয়েটির ওষ্ঠে পাগলের মতো চুমু খায়। সিরাত তাকে ছেড়ে অস্থির হয়ে বলল, ছি, অসভ্য পুরুষ, বেবি সব দেখে ফেললো তো। প্রমুখ ভ্রু নাচে আবারও ঠোঁটে ঠোঁট মিলিয়ে ছোট চুমু দিয়ে বলল, বেবি ঘুমাচ্ছে, তাছাড়া ওর জানা উচিত পাপা তার মাম্মামকে কত ভালোবাসে। সিরাত ভেঙচি কাটে, ঘন্টা ভালোবাসা। প্রমুখ খেপে গিয়ে তেড়ে গেল। সিরাতের নাকে কামড় বসাতে তেতে উঠে মেয়েটি। চিল্লিয়ে দুর্বল শরীরে কিল দিল প্রমুখের বুকে। ছেলেটি অল্প দূরে সরে হাসতে হাসতে বলল, এখন কেমন লাগে? সিরাত মুখ ফোলায়। প্রমুখ তপ্ত শ্বাস ফেলে সিরাতের পাশে বসে আলতো করে জড়িয়ে ধরল। মিহি কণ্ঠে বলল, তোমাকে হারানোর ভয়ে আমি ক্ষণে ক্ষণে অস্থির হয়ে যাই। সিরাত মাথা এলিয়ে তার কাঁধে রেখে খুব কষ্টে উত্তর দিল, আপনার শূন্যতায় এই হৃদয় চৈত্রের মতো খা খা করে। আর খরা নয়, এবার থেকে আনলিমিটেড আদর সোহাগ হবে। প্রমুখ ঠোঁট কামড়ে বলল। সিরাত দাঁতে দাঁত চেপে জবাব দেয়, এই লোক কুসমিন কালেও ভালো হবে না। দূরে সরুন তো, সবসময় গা ঘেঁষে থাকেন কেন আপনি? ভালোবাসি তাই গা ঘেঁষে যাই। প্রমুখের কথায় সিরাত না হেসে পারল না, ঠিক করে হাসলো। ছেলেটিও নাকে নাক ঘষে মৃদু হাসে। ভালোবাসায় মরিয়ে আছে দুজন। এই মুহূর্তে আর কিছুই চাওয়ার নেই তাদের, শুধু সুখে শান্তিতে ছোট্ট পূর্ণকে নিয়ে বেঁচে থাকা। বিপদে আপদে এক অপরকে পাশে থেকে আগলে রাখাই তাদের জীবনের লক্ষ্য। একটি ছন্ন ছাড়া রাগী গম্ভীর নিষ্ঠুর যুবকের জীবনে হঠাৎ ঝড়ের মতো আগমন ঘটে সিরাত নামক এক রমণীর। প্রকৃতির নিয়মে বারবার দেখা হয় তাদের। হঠাৎ একদিন জোর করে মেয়েটি বাধা পড়ে সবচেয়ে ঘৃণা করা যুবকের স্ত্রী হয়ে। বাবা মা হারিয়ে বকে যাওয়া বেপরোয়া ছটফটে ছেলেটার পরিবর্তন ঘটে এক কিশোরীর স্পর্শে। বৃষ্টির মতো ঝিরঝির করে তার জীবন পাল্টে যায় রাতারাতি। সে হারিয়ে ফেলে নিজ সত্তা। শুধু মাথায় ঘুরে সিরাত আর সিরাত। অতপর শত বাধা বিপত্তি পেরিয়ে দুজনের প্রণয় ঘটে। দুই মিলে হয়ে যায় তিন। ছন্ন ছাড়া ঘরহীন ছেলেটার একটা ছোট্ট সংসার হয়। শান্তির নীড় খুঁজে পায় সেখানে। সারাদিন না ফিরলেও রাতে ফিরতে হয় এক রমণীর টানে। বারবার ফিরতেই হয়, যেখানে সর্বদা ভালোবাসার সুখ বিরাজ করে। এভাবে আগুন আর পানি মিলে দিব্যি প্রতিদিন নতুনভাবে ভালো থাকার কারণ খুঁজে। সিরাতের মতো ঠান্ডা আর প্রমুখের মতো তীব্র রাগী গম্ভীর দুজনের সংসার পূর্ণতায় ভরে ওঠে। স্ত্রী আর সন্তানের সুখে আর খুশির জন্য যে খুন খারাপই ছাড়তেও দ্বিধা করেনি। সকল খারাপ ধুলোর মতো মুছে ফেলে একজন দায়িত্ববান স্বামী আর যত্নশীল বাবা হওয়ার লড়াই কাঁধে নেয়, যার দিন শেষে সে যুদ্ধে সে জয়ী হয়। সিরাতের সামনে হয়ে দেখায় একজন জঘন্য পুরুষ থেকে ধীরে ধীরে বেস্ট স্বামী ও বাবা, যার মাঝে এখন শুধু শুভ্র মেঘের আনাগোনা। সিরাত উৎফুল্ল চোখে মানুষটার পরিবর্তন দেখে বিমোহিত হয়।
শুকরিয়া আদায় করে তার সুখের সংসারের জন্য, এই লোকটার ভালোবাসার জন্য। সুখে দুঃখে একে অপরের পাশে থাকাই ভালোবাসা, যেটা অজান্তেই তারা একজন আরেকজনকে নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলে। দুজনের অল্প স্বল্প আর কাছে আসা ভালোবাসা, এক অসাধারণ প্রেমের গল্প জমে ওঠে। ধীরে ধীরে সেই অল্প স্বল্প থেকে এক বিশাল সমুদ্রে পরিণত হয় সেই প্রেম, প্রেম থেকে ভালোবাসা। একসময় দুজনে ভয়াবহভাবে সেই ভয়ঙ্কর রোগে আটকে পড়ে, যেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। আজীবন বাধা পড়ে যায় দুটি নরনারীর আত্মা, ভালোবাসায় টালমাটাল হয়ে দিন দুনিয়া ভুলে যায়, খুঁজে পায় একে অপরের মাঝে সুখ আর শান্তি, সুখের নীড়।